সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে এই যে আপনার বাবার সম্পত্তি, আপনার বাবা মৃত্যুবরণ করার পরে যদি আপনার নামে আপনি যে সম্পত্তি পেলেন ওয়ারিশান হিসেবে, সেই সম্পত্তি যদি আপনি আপনার নামে নামজারি বা খারিজ না করে থাকেন, সেই ক্ষেত্রে কি কি সমস্যা পড়তে হতে পারে, কি কি সমস্যা হতে পারে, আজ আলোচনা করব এই বিষয় নিয়ে। চলুন তাহলে দর্শক মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক, এই চ্যানেলের মাধ্যমে আমি আইন বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা সমাধান বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো বাবার সম্পত্তি যদি নিজ নামে খারিজ না করলে কি কি সমস্যা তৈরি হতে পারে বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। দেখেন, আপনার বাবার সম্পত্তি আপনি পেয়েছেন ওয়ারিশান বা উত্তরাধিকারী সূত্রে। এই সম্পত্তি অনেকে নিজের নামে নামজারি বা খারিজ না করে রেখে দেন যে এটি তো আমি ওয়ারিশান সূত্রে পেয়েছি, এই সম্পত্তির মালিক আমি, এই সম্পত্তি ভোগ দখল আমি করব, তাহলে নামজারি বা খারিজ করার কি দরকার। দেখেন প্রিয় দর্শক, এখানে সমস্যাটা হচ্ছে যখন আপনি আপনার নামে এই সম্পত্তি নামজারি বা খারিজ করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মালিক হিসেবে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট থাকলো না। আপনি যে এই প্রপার্টির মালিক সেটি কিন্তু আপনি প্রমাণস্বরূপ কোনো কাগজপত্র দেখাতে পারবেন না। আপনি হয়তো উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, ওয়ারিশান সূত্রে পেয়েছেন, কিন্তু আপনি যে এই সম্পত্তির মালিক, প্রকৃত মালিক, ভোগ দখল করছেন, ঠিক আছে, যে আপনি এই সম্পত্তি বিক্রি করতে যখন যাবেন, কাউকে হস্তান্তর করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটি কিন্তু করতে পারছেন না। প্রথমত মেন সমস্যা হচ্ছে আপনি যখন আপনার প্রয়োজনে এই সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর করতে চাইবেন বা বিক্রয় করতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সম্পত্তি বিক্রয় করতে পারছেন না। দেখা যাচ্ছে আপনি যখন এই সম্পত্তির আপনার প্রয়োজনে বিক্রয় করতে যাবেন, তখন কিন্তু অনেক কাগজপত্র দরকার হয়। আপনি যে এই সম্পত্তির মালিক, সেক্ষেত্রে কিন্তু আপনার মালিকানা দলিলের প্রয়োজন হয় যে আপনি এই সম্পত্তির প্রকৃত মালিক, তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি বিক্রি করতে পারছেন না। পরবর্তীতে দেখা যায় আপনি যখন তহসিল অফিসে এই আবার নামজারির জন্য দৌড়াদৌড়ি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। আপনি দেখা যাচ্ছে যখন প্রয়োজন তখন কিন্তু এই সম্পত্তি আপনি হস্তান্তর করতে পারছেন না, বিক্রি করতে পারছেন না। প্রিয় দর্শক, এই যে খারিজের কথা বললাম, নামজারির কথা বললাম, এই খারিজটা আসলে কি? খারিজ হচ্ছে নিজের নামে নামজারি করা, যে আপনি ওয়ারিশ সূত্রে এই সম্পত্তি পেয়েছেন, এই সম্পত্তি আপনার নামে পুরনো মালিকের নাম বাদ দিয়ে আপনার নামে নামজারি করে নেওয়া বা বলাম বইতে আপনার নামে একটি খতিয়ান তৈরি করা, এটাই হচ্ছে আসলে নামজারি বা খারিজ। শুধু দলিল থাকলে হবে না, এই যে সম্পত্তি আপনি যে মালিক ওয়ারিশের সূত্রে পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খারিজ করতে হবে। আপনি কোন দাগে কতটুকু অংশ পেয়েছেন বা কোন দাগ থেকে কতটুকু পরিমাণ সম্পত্তি পেয়েছেন, তার সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, এসএলএন অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আপনি চাইলে অনলাইনেও আবেদন করতে পারেন এবং সশরীরে এসএলএন অফিসে গিয়েও আপনি কিন্তু আপনার এই খারিজ করার জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার লাগবে 1170 টাকা। এই 1170 টাকা দিয়ে আপনি আপনার সম্পত্তি নামজারি বা খারিজ করে নিতে পারবেন। এই যে নামজারি বা খারিজের কথা বললাম, এখন কথা হলো এই যদি নামজারি বা খারিজ না করে থাকেন আপনার সম্পত্তি, ওয়ারিশান সূত্রে পাওয়া সম্পত্তি, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে বা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আপনার ওয়ারিশান সূত্রে পাওয়া সম্পত্তি নামজারি বা খারিজ না করেন, তাহলে এই সম্পত্তি কোনো ব্যাংকে আপনি মর্টগেজ বা বন্ধক রাখতে পারবেন। আপনার যদি কোনো প্রয়োজনে বিগ অ্যামাউন্ট দরকার হয়, অনেক বড় একটা সংখ্যার অ্যামাউন্ট দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সম্পত্তি কোনো ব্যাংকে বন্ধক রেখে আপনি কিন্তু ব্যাংক থেকে কোনো লোন নিতে পারবেন না। এরপর যা হলো যে আপনার প্রয়োজনে আপনি কিন্তু এই সম্পত্তি কারো কাছে বিক্রি করতে পারবেন না, হস্তান্তর করতে পারবেন না। আপনি বিক্রি বা হস্তান্তর করতে গেলে এই যে মালিকানার যে দলিলটা রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি
হয়ে যাচ্ছে যে আপনার প্রয়োজনে আপনি এই সম্পত্তি কাজে লাগাতে পারছেন না। আপনি যতই মালিক দাবি করেন না কেন, আপনার নামে যদি কাগজপত্র না থাকে, নামজারি না থাকে, খাজনা দেওয়া না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজনে এই জমিটি কিন্তু ব্যবহার করতে পারছেন না। আপনি মর্টগেজ বা বন্ধক দিতে পারছেন না, কোনো ব্যাংক থেকে লোন নিতে পারছেন না, বিক্রি করতে পারছেন না বা হস্তান্তর করতে পারছেন না। তাহলে দর্শক, এই যে নামজারি বা খারিজ না করার ফলে আমাদের কিন্তু বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমরা চাইলে এই সম্পত্তি কারো কাছে বিক্রি করতে পারছি না। আমরা ভোগ দখল করতে পারছি ঠিকই, কিন্তু দেখা যায় যে যখন আমাদের প্রয়োজনে এই সম্পত্তি হস্তান্তর করতে চাইবো, লোন নিতে চাইবো, তখন কিন্তু এটি আমরা কাজে লাগাতে পারছি না। তাহলে প্রিয় দর্শক, বুঝতেই পারছেন, এই যে নামজারির কথা বললাম, খারিজের কথা বললাম, এটি ছাড়া কিন্তু আপনি আপনার সম্পত্তি কোনো কাজে ব্যবহার করতে পারছেন না। প্রিয় দর্শক, আমরা জানি কিন্তু এই খতিয়ান কিন্তু দুই প্রকার। এক হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, আরেকটি হচ্ছে নামজারি খতিয়ান। এই দুইটা খতিয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে জমি জমা সকল ক্ষেত্রে কিন্তু মালিকানা প্রমাণের জন্য এই দুইটা খতিয়ান কিন্তু আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, আর একটি হচ্ছে নামজারি খতিয়ান। আমরা তো জানি রেকর্ডীয় খতিয়ান কোনটি, যে সরকারি কর্মকর্তা ধারা, সেটেলমেন্ট অফিসার ধারা যে সশরীরে ভূমি জরিপ করা হয় তখন যে খতিয়ানটি তৈরি হয় সেটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান। আমরা জানি আমাদের দেশে চার ধরনের রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছিল। এরপরে নামজারি খতিয়ান। এই নামজারি খতিয়ান করতে আপনাদের কি কি কাগজপত্র লাগতে পারে? ওয়ারিশান সার্টিফিকেট, এবং সকল ওয়ারিশদের ওয়ারিশান সার্টিফিকেট লাগবে, এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যে সকল ওয়ারিশ রয়েছে তাদের কিন্তু পাসপোর্ট সাইজের 1 কপি অথবা 2 কপি ছবি লাগবে, এবং সকল ওয়ারিশদের কিন্তু এনআইডির ফটোকপি লাগবে। যখন আপনি নামজারির জন্য আবেদন করবেন, এই যে আপনার পৈতৃক সম্পত্তি রয়েছে, এখানে কতজন ওয়ারিশ রয়েছে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি করে ছবি লাগবে। লাস্টে যে বিষয়টি লাগবে, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান, যে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে, এই যে আরএসবিএস বিআরএস রেকর্ড হয়েছে, সিটি জরিপ হয়েছে, এই যে সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানটি লাগবে আপনার। এই সকল ডকুমেন্ট নিয়ে আপনার কাজ হলো এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারির জন্য আবেদন করা, এবং আপনি যদি সশরীরে না পারেন সেক্ষেত্রে অনলাইনেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে বিষয়টি লাগবে, আপনার একটি সচল ফোন নাম্বার লাগবে। যে ডকুমেন্টগুলোর কথা বললাম, এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। আবেদন সম্পন্ন হওয়ার পর কিছু দিনের মধ্যে আপনাকে 3টা কাগজ দিবে যে এসিল্যান্ড অফিস থেকে। প্রথমটি হচ্ছে ডিসিআর, এরপরে হচ্ছে একটা খাজনার রসিদ, এরপরে আরেকটি হচ্ছে নতুন যে খতিয়ান তৈরি হলো সেটার একটা কাগজ দিবে আপনাকে। তারপর সেই খাজনা রসিদ দিয়ে আপনি যে তহসিল অফিসের আন্ডারে আপনার জমিটি রয়েছে সেখানে গিয়ে সেই জমির উপর যে খাজনা আসবে সেই জমির খাজনাটি আপনাকে পরিশোধ করতে হবে। আপনার জমির যে খাজনা আসবে সেটি কিন্তু অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে। প্রতি বছর যে খাজনাটা আসবে সেই খাজনাটি পরিশোধ করে তখন দেখা গেল যে আপনার নামে নামজারি হলে, খাজনা ঠিক থাকলে আপনি যে কোনো সময় ওই জমি আপনি কাউকে বিক্রি করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন, বা আপনি ব্যাংকে মর্টগেজ রেখে বা বন্ধক রেখে আপনি ব্যাংক থেকে বিগ অ্যামাউন্টের একটা লোন নিতে পারবেন। তাহলে দর্শক, বুঝতেই পারছেন যে ওয়ারিশান সূত্রে যদি আপনি সম্পত্তির মালিক হন, ওই সম্পত্তি যদি আপনার নামে নামজারি না করে থাকেন, আপনার নামে খাজনা পরিশোধ না করে থাকেন, তাহলে কিন্তু আপনার যে সমস্যাগুলো হতে পারে, প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু বিক্রি, হস্তান্তর বা লিজ বা বন্ধক কোনো কিছুই করতে পারবেন না, শুধু ভোগ দখল করতে পারবেন। আপনার নামে যদি মালিকানা তৈরি না হয়, মালিকানা সকল কাগজপত্র তৈরি না হয়, তাহলে আপনি এই কার্যক্রমগুলো কিন্তু করতে পারবেন না, শুধুমাত্র ভোগ দখল করতে পারবেন ওই সম্পত্তি আপনি। তাহলে দর্শক, আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।